স্কেল নিয়ে অনেকেরই অনেক বেশি প্রত্যাশা। কেউ কেউ চাচ্ছেন যে 40,000 টাকা সর্বনিম্ন বেতন করা হোক। আসলে আমরা যে বিষয়গুলো দেখে আসছি যে দ্বিগুণ করা হয় পে স্কেলে বেতন ভাতা দিত, এটিও যদি করা হয় 10 বছরে হয়তো বা তিন গুণ করা হতে হবে। 3 8 24 25 থেকে 30,000 টাকা, এর চেয়ে বেশি আসলে সরকার করবে না। এটি স্বাভাবিক, যদিও মূল্যস্ফীতি অনেক বেশি সেটি আমরা জানার পরেও আমাদের আকাঙ্ক্ষাটা অনেক বেশি। তো এই যে বিষয়গুলোর মধ্যে সবচেয়ে বড় যুক্তিসঙ্গত বিষয় হচ্ছে যে গ্রেড সংখ্যা যেন 20 থেকে কমিয়ে 10টি করা হয়। এখানে সর্বোচ্চ বেতন কেউ ভাবছেন 1 লাখ থেকে 1,05,000-এর মধ্যে বা 10,000-এর মধ্যে হোক, এবং সর্বনিম্ন যে বেতনটি সেটি 25 থেকে 30,000-এর মধ্যে হোক, মিনিমাম মূল বেতনগুলো, এবং সে অনুসারে ভাতাগুলো দেওয়া হোক। এর মধ্যে কেউ চাচ্ছেন যে রেশন সুবিধাটাও রাখা হোক। এক্ষেত্রে চিকিৎসা ভাতা, তাছাড়াও হচ্ছে আপনার এই যে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এগুলো পুনর্নির্ধারণ করা হোক এবং যৌক্তিক একটি ভাতা করা হোক। কেউ তো বলছেন শিক্ষা ভাতা যেন 4 থেকে 5,000 টাকা করা হয়। তো বিভিন্ন সুযোগ সুবিধায় আসলে বা সরকারি কর্মচারীরা চাচ্ছে যে এগুলো অন্তর্ভুক্ত করে যেন একটি আদর্শ বেতন কাঠামো নির্ধারণ করা হয়, যাতে 6 সদস্য বিশিষ্ট একজন পরিবার নিয়ে চলতে পারে এবং তার মাসের মাঝখানে গিয়ে যেন বেতনের টাকা শেষ হয়ে না যায়, এটি তারা চাচ্ছে। তো আমরা আজকে এই যে একটি পে স্কেল বলতে এই যে একটি প্রস্তাবিত পে স্কেল, এটি আমরা একটু দেখি যে আসলে কিভাবে প্রস্তাব করছি আমরা। সিনিয়র সচিব প্রথম গ্রেডে ধরা হচ্ছে এখানে 1 লক্ষ থেকে 1,05,000-এর মধ্যে যেন বেতন হয়, এটি বলা হচ্ছে। সচিব দ্বিতীয় গ্রেড 90,000 থেকে 95,000 টাকা এরকম হয় যেন। অতিরিক্ত সচিব তৃতীয় গ্রেড 85,000 থেকে 90,000-এর মধ্যে যেন হয়। যুগ্ম সচিব চতুর্থ গ্রেড 80,000 থেকে 85,000-এর মধ্যে যেন হয়। উপসচিব পঞ্চম গ্রেড থাকতে পারে, সেটি 70 থেকে 75,000-এর মধ্যে যেন বেতন হয় তাদের মূল বেতন। সিনিয়র সহকারী সচিব এটি যেন 60 থেকে 65,000 টাকার মধ্যে হয়। সহকারী সচিব সপ্তম গ্রেড এটি যেন 50,000 থেকে 55,000 টাকার মধ্যে হয়। প্রথম শ্রেণী কর্মকর্তা হিসেবে কেউ যদি বিসিএস পাস করে ঢুকে তার জন্য বেতন 45 থেকে 50,000 টাকার মধ্যে হয়। আর দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা তাদের যেন 35 থেকে 40,000 টাকার মধ্যে হয়। এবং দশম গ্রেড যেটি তৃতীয় শ্রেণীর কর্মচারীদের জন্য সেটি যেন 25,000 থেকে 30,000-এর মধ্যে হয়। চতুর্থ শ্রেণী বলতে যে শ্রেণীটি, এটি আসলে রাখা ঠিক না, আসলে শ্রেণী হিসেবেই রাখা হয় না, এখন গ্রেড হিসেবে পরিচিতি, কিন্তু তারপরেও কর্মচারীরা ঘুরে ফিরে সেই শ্রেণীর মধ্যেই পড়ে, তাই আমি শ্রেণী হিসেবে দেখালাম। কিন্তু এটি যখন গ্রেড করা হবে 10টি গ্রেডের মধ্যেই যেন থাকে, অর্থাৎ এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী এরা যেন দ্বিতীয় এবং মানে তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ে। তৃতীয় চতুর্থ শ্রেণী একটি করা হয় এবং দ্বিতীয় শ্রেণীর একটি গ্রেড যদি করা হয় এবং প্রথম শ্রেণীর আরেকটি গ্রেড, এখানে 3টি গ্রেড, আর উপরের বাকিগুলো যেগুলো আছে সেগুলো আলাদা আলাদা গ্রেড করা হয়, তাহলে কিন্তু সকলের প্রত্যাশা পূরণ হবে। অন্যদিকে যারা সিনিয়র সিটিজেন আছে, যারা মূলত পেনশনভোগী, তাদের ক্ষেত্রেও অনেক আছে, তাদের যে অবসর ভাতাটা যেন সর্বশেষ মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হয় সেটি তারা চাচ্ছে, এবং 60% হারে যেন চিকিৎসা সুবিধা বা চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়। এছাড়া আসলে শেষ বয়সে গিয়ে মানুষ দুশ্চিন্তা, রোগে শোকে শারীরিকভাবে বিপর্যস্ত অবসরভোগীদের জন্য যেন বিনোদনের জন্য প্রচলিত নিয়ম মাফিক একটি মাসিক পেনশনের সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা যেন তাদের জন্য থাকে, যা কর্মরত কর্মচারীদের জন্য থাকে, এটি যেন থাকে তাদের জন্য। আর 80% হারে রেশনিক ভাতা, এই রেশন সুবিধার জন্য বলা হচ্ছে, রেশন সুবিধাটাও যেন পেনশনভোগীদের জন্য থাকে। পেনশনভোগী ও স্ত্রী বেঁচে থাকলে পেনশনের যেন 60% হারে পারিবারিক ভাতা নির্ধারণ করা থাকতে পারে তাদের, এটি যেন হয়। কারণ আমরা জানি যে যারা 100% তুলে নিয়েছেন তারা কিন্তু শুধুমাত্র চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা পায়, তাদের আসলে এই টাকা দিয়ে কিছুই হয় না। বার্ষিক ইনক্রিমেন্ট যেন একটু গতানুগতিকভাবে থাকে, নিয়ম অনুযায়ী যারা কর্মরত আছেন তাদের হারেই হয়। উৎসব ভাতা এবং নববর্ষ ভাতাও যেন একটু যৌক্তিক হয়। এবং এই যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের উচ্চতর শ্রেণী পর্যন্ত তাদের সন্তানদের যে পড়াশোনার জন্য সেটি যেন ন্যূনতম 5,000 টাকা শিক্ষা সহায়ক ভাতা দেওয়া হয়, এরকম বিভিন্ন দাবি আসলে তুলছে। সরকার আসলে কোনটুকু নিয়ে নেবে, আমলে নেবে, সেটি দেখার বিষয়। আমরা কিন্তু জানি যে 6 মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করবো, হয়তোবা আগামী যে 26 সালের প্রথমার্ধেই অর্থাৎ শুরুর দিকেই পে স্কেলটা কার্যকর হবে, এটি আসলে সকলের প্রত্যাশা।